আসলে আমরা ভাবছিলাম শাহবাগী বলতে প্রাথমিকভাবে শাহবাগের গণজাগরণ মঞ্চে যারা আন্দোলন করছে তাদেরকেই বোঝানো হচ্ছে। পরবর্তীতে এই সংখ্যাটা আমরা বুঝতে পারলাম যে যারা ঘাতক দালাল নির্মূল কমিটির পক্ষে ছিল তাদেরকেও বোঝানো হচ্ছে, যারা জনতার আদালতের পক্ষে ছিল তাদেরকে বোঝানো হচ্ছে, মানে গণ আদালতের পক্ষে ছিল জাহানারা ইমামের, তাদেরকে বোঝানো হচ্ছে। মোদ্দা কথা যারাই 1971-এর পর থেকে ঘাতক দালালদের বিরুদ্ধে রাজনীতি করছেন তারা সবাই শাহবাগী। শাহবাগীর সংজ্ঞা যদি এইটা হয় তাহলে শাহবাগী হইতে আমার কোনো আপত্তি নেই। আর দ্বিতীয়ত হচ্ছে যে উনাদের কথাবার্তা সম্পূর্ণ মুনাফেকিতে পরিপূর্ণ। কারণ উনারা আমাদেরকে বলেন আমরা কুসুম কুসুম বিরোধিতা করছি, আমরা কবে কি করছি সেগুলো প্রত্যেকটা ডকুমেন্টেড। আমি দেখাইতে পারবো নরেন্দ্র মোদীর আসার আগমনের আগের যে আন্দোলন, সেই আন্দোলন করে আমি এই এলাকায় রক্তাক্ত হয়ে পড়েছিলাম। আমি দেখাইতে পারবো যে 2023-এ ব্যাকড্রপ ভাঙার পর আমার কী অবস্থা হয়েছিল। আমি বলতে পারবো যে ক্যাম্পাসে কতবার আমি ছাত্রলীগের বিরোধিতা করতে গিয়ে মাইর খাইছি। কিন্তু মোহাম্মদ আপনার ফরাদ দেখাইতে পারবেন না যে তিনি কোথায় আন্দোলন করেছেন। তিনি বলেছেন যে তার ক্লিপ নাকি আছে এরকম আন্দোলন করা চট্টগ্রামে। তো সেই ক্লিপগুলো সামনে আসুক, আমরাও একটু দেখি। কারণ আমরা তো সামনে খালি ফ্যাকাল্টি কমিটিতে ফরাদের নামই দেখতে পাই, আর সাদিক কায়েমের 2018 সালে ছাত্রলীগের মানে কি বলবো হলের প্রোগ্রামে যায় হাততালি দিতেই দেখতে পাই, এর বাইরে তো আর কিছু দেখতে পাই না। এটা আমাদের সব কিছু এখনও ইন প্রসেসিং। আমরা আসলে কীভাবে করে প্যানেল গঠন করব, সেই প্যানেলে আসলে কাদেরকে অন্তর্ভুক্ত করা হবে, সব থেকে যতখানি সম্ভব বৃহত্তর একটা বলয় নির্মাণ করার একটা চেষ্টা চলছে। তো এই নিয়ে ফাইনাল কোনো কিছু বলতে পারবো না, তবে প্রক্রিয়াধীন। তবে আমরা প্রশাসনের ডাকসু সুষ্ঠুভাবে করার কতখানি ক্যাপাসিটি আছে তাই নিয়ে সন্দিহান। গতকালকে ঘটনার পরে এই সন্দেহ আমাদের আরও বৃদ্ধি পেয়েছে। বাম সংগঠনগুলি আশা করছি যে যত বাম সংগঠন রয়েছে ক্যাম্পাসে তারা একত্রিতভাবে এই প্যানেল দিবে। বামপন্থীদের মধ্যে সাংগঠনিকভাবে অন্ততপক্ষে সাংগঠনিক বামপন্থী যারা রয়েছেন তারা একটা প্যানেল হিসেবে নির্বাচন করবেন। এর বাইরে অন্যান্য যে সকল গণতন্ত্র মনা শক্তি রয়েছেন তাদেরকে কিভাবে অন্তর্ভুক্ত করা যেতে পারে বা তাদেরকেও কিভাবে এক প্ল্যাটফর্মে আনা যেতে পারে তাই নিয়ে আমাদের সেটা হচ্ছে নিশ্চিত করার যে চেষ্টা, সেই চেষ্টাও চলমান রয়েছে। না, তাদের হবে না তা তো গতকালকের ঘটনার মধ্য দিয়েই বোঝা গেল। একটা প্রশাসনকে যদি চাপ দিয়ে ধরলেই তাদেরকে দিয়ে যে কোনো দাবি পাশ করিয়ে নেওয়া যায়, তাহলে বিভিন্ন গ্রুপে এই ধরনের কার্যক্রম করবে, এবং যার মধ্যে আমরা বিভিন্ন ছাত্র সংগঠন এবং বিভিন্ন গ্রুপের মধ্যে মুখোমুখি অবস্থান দেখতে পাবো, যাও গতকালকের ঘটনার মধ্য দিয়েই স্পষ্ট হয়ে গিয়েছে। আর এখানে তো আসলে প্রশাসনের যারা মূল কর্তা ব্যক্তি তাদের সাথে ছাত্র শিবিরের এক ধরনের কি বলবো মানে বাড়তি ফেভার দেওয়ার এক ধরনের অবস্থা তো আসলে দেখাই যাচ্ছে। কারণ প্রক্টর নাকি পারমিট বাতিল করেছিল টিএসসির প্রোগ্রামের, কিন্তু তারপরও 2 দিন ধরে এই প্রোগ্রাম চলেছে। তাহলে আসলে একটা সংগঠনের পক্ষে আমার সাধ্যও নাই প্রক্টর একটা পারমিট বাতিল করলে তার 1 ঘন্টা পরবর্তী পর্যন্ত প্রোগ্রাম করার। কিন্তু সেখানে আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে আপনার ছাত্র শিবির এরকম প্রোগ্রাম করছে। তো আমরা বুঝতে পারছি যে প্রশাসনের এক ধরনের একটা টিল্ট বা এক ধরনের একটা বায়াস ছাত্র শিবিরের ক্ষেত্রে রয়েছে। মানে কোনো মানুষই তো আদর্শহীন নয়, সো প্রত্যেকেই তার আদর্শিকভাবে সংশ্লিষ্ট যারা তাদের প্রতি এক ধরনের বায়াস তাদের থাকবে। কিন্তু গোটা প্রক্রিয়াটা যত বেশি প্রকাশ্য হবে তত সেটা স্বাস্থ্যকর। এটা অপ্রকাশ্য বা গুপ্ত হলেই সেটা নিন্দনীয়। 17 জুলাই একটা 9 দফা দেওয়া হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে। সেখানে বলা হয়েছিল লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে। লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি কি, এটা যারা সংজ্ঞা দিয়েছে তাদেরকে জিজ্ঞেস করতে হবে। লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির আন্ডারে কি কি কাটা পড়বে, কি কি কাটা পড়বে না আমরা জানি না। বসুন্ধরা ট্যাবলেট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। গত 1 বছর ধরে তোফাজ্জল হত্যাকাণ্ডের পর থেকে ক্যাম্পাসে হলগুলোতে একদম ছাত্র রাজনীতি তুলে দেওয়ার পরে যেই সময়টুকু গেছে সেই সময়টুকু প্রচণ্ড অরাজক গিয়েছে, এবং সেই অরাজকতার মুখে আপনার তোফাজ্জল হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটেছে। এবং তারপর থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসন সব ছাত্র সংগঠনের সঙ্গে মিলে বিভিন্ন আলোচনা করার মধ্য দিয়ে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করছিল। তো এই 1 বছর তাদের কাছে মনে হলো না এটা কোনো ক্রাইসিস, কিন্তু গতকালকে তাদের হুট করে মনে হলো এটা একটা বড় ক্রাইসিস, কারণ তাদেরকে সবাই চেপে ধরলো। এখন হলে ছাত্র রাজনীতি যদি না থাকে বা হল ভিত্তিক কার্যক্রম সংগঠনগুলি না থাকে, আপনার ফ্যাকাল্টি ভিত্তিক না থাকে, তাহলে ছাত্র সংগঠনগুলোর কার্যক্রম থাকবে কি ভিত্তিক? সচিবালয়। তো সবাই তো সচিবালয়ের রাজনীতি করবে না। যারা সচিবালয়ের রাজনীতি করতে চান না তাদের শেষমেশ হলে বা আপনার ফ্যাকাল্টিতেই কোনো না কোনো কার্যক্রম সম্পন্ন করতে হবে, এবং সেইটা সম্পন্ন করা নিয়ে যাবতীয় সংকট আমরা বর্তমানকালে দেখতে পাচ্ছি। আমাদের জগন্নাথ হলে কমিটি আছে, আমাদের আরও একাধিক হল কমিটি আছে জগন্নাথ হলে। এর বাইরেও একাধিক হলে আমরা আহ্বায়ক কমিটি করার প্রস্তুতি আমরাও নিচ্ছিলাম, কাজে এই সিদ্ধান্ত আমাদেরকেও ইফেক্ট করে। আচ্ছা, এটা খুব স্পষ্ট কথা যে হলগুলার প্রাথমিক সংকট 2টি। সেটি হচ্ছে হলগুলিতে সিটের এক ধরনের সংকট রয়েছে। সেই সিট সংকটকে কাজে লাগিয়ে কোনো ক্ষমতাসীন রাজনৈতিক ছাত্র সংগঠন চাইলে হলগুলিতে আপনার মানে নিজেদের প্রভাব বিস্তার করে শিক্ষার্থীদেরকে বাধ্য করতে পারে সংগঠন করার জন্য, কারণ না হলে তারা সিট পাবে না।
সিটের জন্য তাদেরকে সংগঠন করতে তারা ছাত্র সংগঠনগুলি বাধ্য করতে পারে, অতীতে যেরকম দেখা গিয়েছে। এখন এইটার সমাধান কি? এটার সবথেকে বড় সমাধান হচ্ছে যে আমরা যদি আবাসন নিশ্চিত করতে পারতাম। যদি একটা হলে 20,000-এর কথার কথা সবগুলো হল মিলায় 20,000 শিক্ষার্থী আবাসন থাকতে চায়, আমার যদি 20,000 সিটই থাকে, তাহলে তো কেউ কাউকে হলে মানে সিটের কথা বলে রাজনীতি করাতে পারবে না। কিন্তু কথা হচ্ছে গত 12 মাসে সিট বৃদ্ধি নিয়ে কথা হলো না, আবাসন সংকট দূর করা নিয়ে কথা হলো না, প্রথম বর্ষকে সিট বন্টনের ক্ষেত্রে প্রায়োরিটি দেওয়ার কথা বলা হলো না, পুরো আলোচনাটা যে ঠেকলো হল কমিটি দেওয়া নিয়ে। তাহলে এখন আমরা যদি ধরে নেই যে এই সিদ্ধান্ত বলবৎ থাকে, কোনো একজন শিক্ষার্থী যদি একটা রিট করে তাহলে এই সিদ্ধান্ত আর বলবৎ থাকবে না, কারণ এই সিদ্ধান্ত 73-এর যে অধ্যাদেশ সেই অধ্যাদেশের পরিপন্থী। এবং 17 জুলাইয়ের চার্টারের কথা বলেও কোনো লাভ নাই, কারণ 17 জুলাইয়ের হিসাব অনুযায়ী কোনো ছাত্র সংগঠনের বিশ্ববিদ্যালয় কমিটি থাকতে পারার কথা না। কিন্তু আমরা তো ফাংশনাল ছাত্র রাজনীতি 5ই আগস্টের পর থেকে দেখতে পেয়েছি। এখন ক্রাইসিসটা সমাধান করা যেত কিভাবে? ক্রাইসিসটা সমাধান করা যেত সবাইকে এক জায়গায় বসে একটা চার্টার করার মধ্য দিয়ে, যেই চার্টার করার মধ্য দিয়ে হলে কী কী করা যাবে এবং কী কী করা যাবে না তা নিশ্চিত করা হতো, এবং কেউ সেই কমিটমেন্ট ভাঙলে বাকিরা কীভাবে রিয়্যাক্ট করবে তার একটা কর্মপন্থা নিশ্চিত করা যেত। রাজনৈতিক দল ক্ষমতায় আসলেও কিভাবে হলের যে সিট ডিস্ট্রিবিউশন সেটা প্রশাসনের হাতে থাকে, আপনার কোনো ছাত্র সংগঠনের হাতে না যায়, তা নিশ্চিত করার একটা ব্যবস্থা করার দরকার ছিল। লক্ষ্য করে দেখবেন এগুলো কিছুই হলো না। গতকালকের ঘটনার পরে যদি এই সিদ্ধান্ত বলবৎ থাকে, কথার কথা 6 মাস পরে নির্বাচন হয় এবং সেই নির্বাচনে বিএনপি জয়ী হয়, তখনও তো ছাত্রদলের বিশ্ববিদ্যালয় কমিটি থাকবে। সেই বিশ্ববিদ্যালয় কমিটির অন্তর্ভুক্ত যারা রাজনীতি করবে তারা তো বিভিন্ন হলে আবাসিক অবস্থায় থাকবে। তাদের যদি একটা কমিটি নাও থাকে তাহলে কি তারা চাইলে জবরদখল করতে পারবে না? কাজে হলে কমিটি বন্ধ করার মধ্য দিয়ে কোনো কিছুরই সুরাহা হলো না, বরং সিদ্ধান্তটাকে আরও ঘোলাটে করা হলো, ডাকসুর পরিস্থিতিটাকে জটিল করা হলো এবং ছাত্র সংগঠনগুলিকে পরস্পরের মুখোমুখি দাঁড়ানো।